স্টোরি মানে এমন না যে আপনার ফিল্ম বানাইতে হবে। আপনি তো ভাই কন্টেন্ট ক্রিয়েটর না, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না। আপনি জাস্ট আপনার লাইফে কি ঘটতেছে এটাই বলেন, এটাই হচ্ছে স্টোরি। কিন্তু যে নাহিদ ওয়ার্ল্ডের অনেক সময় 1 লাখ টাকা পার্সেলও যায়, সেটা কারা নেয়? আপনি চিন্তা করা উচিত কিভাবে আমার প্রোডাক্টে ইনোভেশন আনা যায়, প্রোডাক্টে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো বেশি কাস্টমার কাছে কিভাবে রিচ করতে পারে। সেটা চিন্তা না করে আপনি চিন্তা করতেছেন যে আপনার মার্কেটে আপনার মাসে 12,000 টাকা 15,000 টাকা নিয়ে যাচ্ছে, এই 15,000 টাকা কিভাবে আপনার পকেটে ঢুকাইতে পারবে। আপনি দেখেন আমাদের যতগুলা ই কমার্স বিজনেস আছে, এই ধরেন 70 থেকে 80% এর কোনো টার্গেট অডিয়েন্স নাই। সে র্যান্ডমলি সেল করতে চায়, সবার কাছে সেল করতে চায়। যে ভাই নাহিদ ভাই তো ফেস ভ্যালু আছে, আমার চেহারা তো কেউ চিনে না। আপনি নাহিদ ভাই এত কথা বললেন, ওনার ফেস ভ্যালু না থাকলে এগুলো হইতো না। আমার ক্ষেত্রে কি হবে এটা বলেন। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মাছের বাজারে গিয়েছি, কিংবা যখন আমাদের গ্রামে গঞ্জে বৃষ্টি হতো, আমরা জাল নিয়ে বিলে মাছ ধরতাম। সেই আমাদেরকে তখন থেকে বলা হতো মাছে ভাজা বাঙালি। সেই মাছে ভাজা বাঙালিরাই আজকে অনলাইনে মাছ সেল করতেছে। শুধু মাছ সেল করতেছে তা না, কোটি টাকার বিজনেস বিল্ড করে ফেলছে। তেমনই একজন হচ্ছে আমাদের নাহিদ ওয়ার্ল্ডের নাহিদ ভাই। তিনি কিভাবে এই বিজনেসটা বিল্ড করলো, তার স্ট্র্যাটেজি গুলো কি ছিল, সবকিছু না আজকে আমাদের একদম পুরো দমে আলোচনা হবে। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। তো মিনাজ ভাই, যদি আমরা বলি মাছ নিয়ে তো অনেকে কাজ করতেছে, তার মধ্যে আমরা কেন নাহিদ ওয়ার্ল্ডকে স্পেশালি চিনতেছি, বা সবাই নাহিদ ওয়ার্ল্ডকে এক নামে চিনতেছে, বাকিদেরকে তো কেউ চিনতেছে না, বা আমাদের নিজেদের ক্লায়েন্টও আছে। তো সেক্ষেত্রে নাহিদ ওয়ার্ল্ডকে আমরা স্পেসিফিক করে চিনতে পারতেছি। আচ্ছা, আমাদের মাঝে যে ক্লায়েন্টটা ছিল ওনাকে নিয়ে যখন আমরা বসছি বা দেখছি, আমি একটা জিনিস দেখলাম যে ওনার মতো আরো যারা কম্পিটিটর আছে বেশিরভাগ মানুষ শুধুমাত্র সেল করতে চায়। আমার কাছে পাতমিশালি মাছ আছে, আমার কাছে ছোট মাছ, নদীর মাছ, ইলিশ, অনেক কিছু। বাট এই জায়গায় নাহিদ ভাই যে কাজটা করার চেষ্টা করছে আমার কাছে মনে হয়েছে যে সেল করার বাইরে গিয়ে কাস্টমারের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি করার চেষ্টা করছে। অনেক কঠিন শব্দ হয়ে গেল, সহজ ভাষায় বলি যে কাস্টমারকে কিছু দেওয়ার চেষ্টা করছে, কাস্টমারের সাথে একটা সম্পর্ক তৈরি করছে। আর এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যদি আমার কারোর সাথে সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়, সেখানে আজকে আমার সেল না হোক, বাট ১ সপ্তাহ হোক, ১ মাস হোক, ১ বছর পরে হইলেও কিন্তু আমার সেল হবেই হবে। এটা আপনি লিখে রাখতে পারেন। কিন্তু আমি যদি সম্পর্ক ক্রিয়েট ছাড়া জাস্ট সেল করতে যাই, ওয়ান টাইম সেল হইতে পারে, বাট লং টাইমে কিন্তু আমি টিকে থাকতে পারবো না। তো একটা জিনিস আমি নাহিদ ভাইয়ের মধ্যে খুব বেশি দেখছি যে কাস্টমার কি চায়, কাস্টমারের টাকাগুলো বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী তাদের সমস্যাগুলো নিয়ে কনটেন্টে উনি কথা বলে, তাদের সলিউশন গুলো দেয়। এবং একটা বিজনেসকে আমি বিশ্বাস করার জন্য যা, যা প্রয়োজন মোটামুটি উনি সবকিছুই করে। এবং উনার একটা ভালো গুণ যেটা হচ্ছে রেগুলার কনটেন্ট করতেছে। কনটেন্টের কথা যেহেতু আসতেছে, আপনার কাছে একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমাদের কাছে অনেকেই মেসেজ করে, ভাই আমি ছোট উদ্যোক্তা, আমার আসলে কনটেন্ট সেটআপ নাই, আমার হচ্ছে যে স্টুডিও নাই, এই নাই সেই নাই, তাই বলে কনটেন্ট করতে পারতেছে না। কিন্তু আমি নাহিদ ভাইকে দেখলাম যে ওনারও কোনো স্টুডিওতে ভিডিও করে না। একটা ই-কমার্স বিজনেস এর জন্য, কমার্স বিজনেস এর জন্য স্টুডিও সেটআপ কি আসলেই লাগে? আচ্ছা, যদি নাহিদ ভাইয়ের আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো দেখি, উনি ওনার ওয়ার হাউসে ভিডিও মেক করে, অথবা ওনার টিমকে নিয়ে ভিডিও মেক করতেছে, অথবা কোত্থেকে মাছটা আনতেছে, সোর্স কোথেকে করতেছে, নদীর পাড়ে চলে যাচ্ছে। কখনো কখনো দেখলাম যে উনি রিস্ক নিচ্ছে, মানে অনেক অনেক সমুদ্র, অনেক ঢেউ, অনেক কিছু চলতেছে, উনি ওখানে মাছ ধরতেছে, মানে মানুষের বিলিফটা জানাচ্ছে। এবং ওখানে কোনো স্টুডিও সেট আপ নাই, সেটা আইফোন দিয়ে হয়তো ভিডিও করতেছে, নর্মাল একটা সেট আপ, ওই সেট আপে অনেক ভালো ভালো সেল আসছে। বাট এর মানে এও না যে স্টুডিও সেট আপ একদমই লাগে না। ডিপেন্ড করে আপনি কি নিয়ে বিজনেস করতেছেন। আপনি যদি ক্লথিং ব্র্যান্ড বিল্ড করতে চান, অবশ্যই সেখানে হয়তো স্টুডিও সেটআপ লাগতে পারে বা একটা ভালো কন্টেন্ট লাগতে পারে। বাট যখন আপনি এমন একটা জিনিস সেল করতেছেন যেখানে হচ্ছে মেইনলি মানুষের ট্রাস্ট ইস্যুটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। এখানে মানে স্টুডিওতে একদম ছাকা নাকা নিয়ে আপনি করলেও কোনো কাজ হবে না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনি কত ভালো জিনিস দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, এই প্রসিডিউরটা দেখানো। তো নাহিদ ভাই খুব সুন্দরভাবে করতে পারছে। উনি যদি চাইতো স্টুডিও সেটআপ করতে পারতো, অনেক কিছু করতে পারতো, বাট উনি ওই জায়গায় খরচ না করে হয়তো উনি সোর্সিং এ খরচ করতেছে, হয়তো উনি বিভিন্ন জায়গায় মাছ ধরতে চলে যাচ্ছে, সেখানে খরচ করতেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, ওনার একটা গল্প এরকম শেয়ার করছিল, আপনি গল্প যখন বলছেন, উনি ওনার গল্প শেয়ার করতেছিল। আহ মোয়ালদের অনেক প্রবলেম হচ্ছে সুন্দরবনে, হ্যাঁ, কারণ ওখানে নাকি ডাকাত সমস্যা করে। তো মোয়ালের সমস্যা হওয়ার কারণে মোয়ালরা মধু আনতে পারতেছে না। কিন্তু একটা কাজ করছে কি, উনি সুন্দরবনে যাওয়ার কারণে উনি একটা বোয়াল মাছ নিয়ে আসতে পারছে। আর বিশাল একটা বড়, মানে বিশাল সাইজের বোয়াল মাছ, যেটা শুধু সুন্দরবন বা ওই অংশে ওই এলাকাতে পাওয়া যায়। তো ওই উনি গল্প শুরু করছে কি দিয়ে, মোয়ালরা এই প্রবলেম ফেস করে, দেন মাঝখান থেকে উনি ওনার বোয়াল মাছের স্টোরিটা শেয়ার করে ফেলছে এবং খুব সুন্দর স্টোরি টেলিং করছে আর কি। তো স্টোরি টেলিং এর কথা তো আমরা সবসময় বলি, আমাদের ক্লায়েন্টকে বলি। তো এখানে আমরা একটু বলেন, নাহিদ ভাই কি শুধু প্রোডাক্টের স্টোরি শেয়ার করছে বা ওনার এই বিজনেস স্টোরি শেয়ার করছে, নাকি আসলে ওনার বিজনেসটাকে পুরো স্টোরি বিল্ড করতেছে, বা স্টোরিটা কি ওর সাজাচ্ছে ওনার বিজনেসে? বুঝতে পারছি। স্টোরি যখন আমরা বলি তখন অবচেতন মনে আমাদের অনেক কাস্টমার ক্লায়েন্ট মনে করে যে আমার রিভিউ লাগবে। যখন বলি ভাই আপনার বিজনেস তো কোনো স্টোরি নেই, স্টোরি বিল্ড করেন, স্টোরি ছাড়া তো আপনি হারাই যাবেন। তারা বলে যে ভাই আমি তো নতুন, আমার তেমন সেল যাচ্ছে না, আমি রিভিউ কেমনে নিব? ভাই আমি বলছি স্টোরি, আপনি শুনতেছেন রিভিউ, হইলো না তো।
কারণ আজকে নাহিদ ভাইয়ের আমি যদি দেখি, আপনি ওনার পেজটা দেখেন, দেখবেন উনি কয়েকটা টাইপের স্টোরি ক্রিয়েট করেন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমার টিমের স্টোরি, অর্থাৎ আমার টিম কিভাবে কাজ করতেছে। উনি কিন্তু প্রায় সময় দেখা যায় কাটাকুটি চলতেছে, ওয়্যার হাউসে ওনার একটা ওয়্যার হাউস আছে, ওখানে সবাই মাছ পরিষ্কার করতেছে, এই জাতীয় একটা। এখন আপনার মনে হতে পারে যে ভাই এটা তো কাজের ভিডিও দেখাচ্ছে, এটা তো স্টোরি না। ওই যে কাজ করতে করতে বলতেছে যে আমরা এটা এটা করি, প্রতিদিন আমাদের এই রুটিন, এটাই কিন্তু স্টোরি। স্টোরি মানে এমন না যে আপনার ফিল্ম বানাইতে হবে, আপনি তো ভাই কন্টেন্ট ক্রিয়েটর না, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, আপনার বা ডিরেক্টরও না। আপনি জাস্ট আপনার লাইফে কি ঘটতেছে এটাই বলেন, এটাই হচ্ছে স্টোরি। এটাকে আমরা ফাউন্ডার স্টোরি যদি আবার আলাদা করতে যাই, নাহিদ ভাইয়ের স্টোরি গুলো উনি শেয়ার করে। তারপর হচ্ছে ধরেন আর যে কি বিয়ের শোতে ওনাকে দেখলাম যে উনি আসছিল, তো ওইগুলো শেয়ার করতেছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে সবাই তো পডকাস্টে যাওয়ার সুযোগ পাবে না, আপনার পেজ তো আছে, পেজে করে। নাহিদ ভাইকে আমি চিনি সম্ভবত 22 কিংবা 23 সালে, উনি যখন আখের গুড় নিয়ে কাজ করতেছিল ওই প্রজেক্টে, উনি ওখানেই থাকতো আর কি। তো ওই সময় দেখলাম যে একটা ভার্সিটি স্টুডেন্ট, এবং সেখান থেকে সে হচ্ছে যে কাজ করতেছে। তো ওইরকম একটা স্টোরি উনি ক্রিয়েট করছিল বা লিখছিল আর কি, লিখিত পোস্ট, ওইটা দেখেই আমি চিনছি। তো উনি কি কোনো বড় ফিল্ম বানাইছে? বানাই নাই, আমি তো ওনার চিনছি। তাহলে আপনারা চিনবো না কেন? এটা করতে পারেন, ফাউন্ডার স্টোরি। তৃতীয় নাম্বার আসছে কাস্টমার স্টোরি। এটা অনেকটা রিভিউর মতো বলতে পারেন। এখানে এসে হয়তো বা আপনার মিল হইতে পারে যে রিভিউ, যে আপনার কাস্টমার কিভাবে বেনিফিটেড হচ্ছে, কি উপকার পাচ্ছে, এই জিনিসটা বলতে পারেন। এর বাইরে গিয়ে আপনি আরো একটা অডিয়েন্স বের করতে পারেন, সেগমেন্ট করতে পারেন স্টোরিতে। সেটা হচ্ছে যারা আসলে আপনার অডিয়েন্স বাট আপনার কাস্টমার না, এখন পর্যন্ত কিনে নাই। দেখা যেতে পারে যে এক লোক হচ্ছে যে আমার কাছে বারবার আসতেছে, বারবার এসে আমার, যেমন আমি যদি আমাদের স্টোরি বলি, এমন অনেকেই আছে, তারা হচ্ছে যে ভাই এই জিনিসটা তো বুঝতেছি না কিভাবে কি করা যায়। আমি হয়তো ওনাকে সার্ভিস পুশ করতেছি, বাট উনি সার্ভিসে আসতে পারতেছে না, হয়তো বা টাকার সমস্যা বা যে কোনো কারণে উনি সার্ভিসে আসতেছে না। বাট ওনার সাথে আমার একটা ভাই ব্রাদার সম্পর্ক আছে, যার কারণে দেখা যায় উনি আমার কাছে আসতেছেন ঠিকই, উনি আমাকে অন্য ক্লায়েন্ট পাঠাচ্ছে, ভাই ব্র্যান্ড স্টোরিতে যান, ব্র্যান্ড স্টোরি ভালো কাজ করে। উনি কিন্তু আমার ক্লায়েন্ট না। এই স্টোরি, যেমন আমি এখন স্টোরি দিলাম, এই স্টোরি চাইলে আপনি শেয়ার করতে পারেন। এর বাইরে গিয়ে প্রোডাক্ট নিয়ে একটা স্টোরি হইতে পারে আলাদা। সেটা হচ্ছে ধরেন আপনি বোয়াল মাছ সেল করেন, ইলিশ মাছ সেল করেন। আচ্ছা, ইলিশ মাছ এত বিখ্যাত কেন? ইলিশ মাছের এত দাম কেন? ইলিশ মাছের ঐতিহ্য মানে এটা কেন? বা মাছে ভাতে বাঙালি কথাটা কেন? এই যে স্টোরি, প্রতিটা কথার পিছনে, প্রতিটা প্রোডাক্টের পিছনে এই যে স্টোরি আছে, এই জিনিসগুলো শেয়ার করেন। আপনি দেখবেন যে আপনি স্টোরির অভাব হবে না। আমি তো মাছ ব্যবসায়ী না, আমি কতগুলো বলে দিলাম 5 থেকে 6টা সেগমেন্ট। সেগমেন্ট বলছি, 6টা স্টোরি না। এখন সেগমেন্ট একটা ধরে যদি আপনি কাজ করতে থাকেন, দেখবেন যে আপনার হাজার হাজার আরো এখান থেকে স্টোরি বের হবে ইজিলি। স্টোরি তো করলাম। এখন পাশাপাশি দেখি যে অনেকেই মাছের ব্যবসায়ী যারা আছে টুকটাক হচ্ছে রেসিপি দেখায়, রান্নার ভিডিও। বাট আলটিমেটলি তো আমি রান্না করা মাছটা সেল করতেছি না, বা এটা মানে আমার ব্যবসার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, বা এটা আসলে কতটুকু ইম্প্যাক্টফুল যে রান্নার ভিডিও দেওয়া। এখন এই যে বললাম মাছের ভিডিও, এখন মাছ সবসময় যদি আমি যদি মানে মাছ সোর্স দেখাই, এতে করে অনেকে কানেক্ট হবে, আবার অনেকে কানেক্ট হবে না। আমরা আমরা যখন বলি না কন্টেন্টের ভেরিয়েশনের কথা, কন্টেন্টে অনেকগুলো ভেরিয়েশন থাকা লাগে। কখনো সোর্সিং দেখানো লাগে, কখনো প্যাকেজিং দেখানো লাগে, কখনো ডেলিভারি দেখানো লাগে, কখনো কাস্টমার স্টোরি দেখানো লাগে। এরকম একটা স্টোরি হচ্ছে রান্নার স্টোরি। কেন রান্নার স্টোরি কেন? কারণ দিন শেষে মাছটা খেয়ে তো রান্নাই করে খাবে, তাই না? এবং ধরেন আপনি আপনার ফ্যামিলি থেকে অনেক দূরে থাকেন, এবং আপনাকে আমি একটা স্টোরি দেখাচ্ছি এরকম যে আমি এরকম একটা রান্না করতেছি এবং মনে করাচ্ছি যে আমার মা আমাকে ছোটবেলায় রান্না করে খাওয়াইতো, বা মনে করাচ্ছি আমার আব্বা আমার জন্য ছোটবেলায় মাছ কিনে নিয়ে আসতো। এই যে স্টোরিটা মনে করাই দিচ্ছি, ওর সাথে রান্না করতেছি, কথা চলতেছে, এই একটা স্টোরি আমার হয়তো মাথায় একদম ঘিতে যাবে। হয়তো নর্মালি মাছ দেখতেছিলাম, আমি নদীর পাড়ে মাছ সংগ্রহ করতেছে, মাছ পাঠাচ্ছে, এটা লজিক্যাল ব্রেন কাজ করবে, ইমোশনাল ব্রেন কাজ করবে না। ইমোশনাল ব্রেন তখনই কাজ করবে যখন আমাকে স্টোরিতে নিয়ে যাবে। আচ্ছা, ছোটবেলায় আমার আব্বা তোমার জন্য সুন্দর মাছ নিয়ে আসতো, আমার আম্মা কত সুন্দর করে কেটে কুটে রান্না করে আমাকে খাওয়াইতো, একদম মাছের কাঁটা ইয়ে করতো। আমরা ছোটবেলায় মনে ছিল যে আমরা মাছের কাঁটা ইয়ে করতে পারতাম না, আমাদের মা বাবারা মাছের কাঁটা ছিলে ইয়ে করে দিত, আমরা খেয়ে খাইতাম। তো এই জিনিস যখন আমার রান্না করে দেখাবে, এই ফিলিংসটা আমি পাবো, মানে ওই ইমোশনাল ব্রেনটা আমার কাজ করা শুরু করবে, অনুভূতির কাজ করা শুরু করবে, তাই ঘ্রাণটা মনে পড়বে। ছোটবেলা আমার মা থেকে ঘ্রাণ পাইছিলাম, বিশেষ করে যারা প্রবাসী থাকে, দূরে থাকে, ফ্যামিলি থেকে দূরে থাকে, ওদের এই বিশেষ বিশেষ ফিলিংটা বেশি আসবে। বা তাদের মা বাবা অনেক বড় হয়ে বয়স হয়ে গেছে, এখন আর বাবা মা সে সময় নাই যে বাচ্চাকে খাওয়াবে, বা এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমার এখন আর মায়ের হাতে খাওয়ার সুযোগ হচ্ছে না। এই স্টোরিটা আমার মনে করাবে যে আসলে তো আমার মা তোমাকে রান্না করে খাওয়াইতো। এই গল্পটা তখনই মানুষ মনে করবে যখন হচ্ছে রান্নার ভিডিও দেখাবো। এবং আমি দেখলাম যে শুনতেছে যে নাহিদ ওয়ার্ল্ডের অনেক সময় 1 লাখ টাকা পার্সেলও যায়। সেটা কারা নেয়? শুধু শুধু লজিক্যালি চিন্তা করে কেউই নিত না। আপনি চিন্তা করেন 1 লাখ টাকার মাছ আপনি কখনো কিনবেন? কখনোই কিনবেন না। একমাত্র আপনাকে যদি আমি ইমোশনালি বুঝাতে পারি যে দেখেন, এই মাছটা আপনি শুধু খাওয়ার জন্য পাঠাচ্ছেন না, এটা সেই অনুভূতি ফিল করাচ্ছে যে আপনার আম্মা আপনাকে খাওয়াইছিল, আপনার আব্বা খাওয়াইছিল, অথবা আপনার শাশুড়ি আপনার জন্য ওই বিয়ের পরে আপনার শাশুড়ি আপনার জন্য সুন্দর করে রান্না করছিল। ওই মোমেন্টটা মনে করানোর জন্য আপনি 1 লাখ টাকার মাছ কিনে ফেলতেছেন, আপনি চিন্তা করতেছেন না। তো ওই ইমোশনাল জায়গাটা হচ্ছে রান্না না দেখাইলে কখনো ওই ইমোশনাল জায়গাটা আসলে বিল করা যাবে না।
সব বুঝছি, কিন্তু এখন এখানে কথা হচ্ছে যে এই নাহিদুল দেখলাম ইদানিং ইনফ্লুয়েন্সার কন্টেন্ট করে, কিন্তু আমি দেখলাম যে অন্য অনেক মাছ বিজনেসম্যান আছে যারা কেউ ইনফ্লুয়েন্সার নিয়ে আসতেছে না, অথবা অনেক বিজনেসম্যান ইনফ্লুয়েন্সার নিয়ে আসে না, সবাই নিজের ব্র্যান্ডিংটাই করে। নাহিদুলটা কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং আছে, তারপরেও সে কেন ইনফ্লুয়েন্সার নিয়ে আসতেছে, এটা কেন হতে পারে? আচ্ছা, এখানে মূল প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা বিষয় বলবো, সেটা হচ্ছে অন্যান্য যারা মাছ বিজনেস করতেছে তাদের সাথে আমি এখন নাহিদ ওয়ালসের সরাসরি তুলনা দেওয়া যাবে না। কারণ নাহিদ ওয়ালস এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে দেখবেন যে ওনার নামে ফেক পেজই আছে ৯-১০০-এর উপর, এবং প্রতিনিয়ত উনি এটার জন্য কাস্টমারের মুখোমুখি হইতে হচ্ছে, বারবার ক্লিয়ার করতে হচ্ছে যে এটা আমার পেজ না, আমি কোনো অ্যাডভান্স নিই না। এখন ওই একটা পর্যায়ে যাওয়ার পর ওনার সমস্যা কিন্তু সেলসে না, ওনার সমস্যা আমার মোটামুটি সেলস যাচ্ছে। ওনার সমস্যা হচ্ছে আমাকে আমার ফেস ইউজ করে, আমার ভিডিও ইউজ করে মানুষের সাথে প্রতারণা করতেছে, যেটা আমার ঠেকাইতে হবে, নাইলে এটার দায়িত্ব আমার উপর, বা কাস্টমার তো আমার গালি দিচ্ছে। একটা অদ্ভুত জিনিস দেখি যে অর্ডার করার সময় কাস্টমাররা ফেক পেজ থেকে অর্ডার করে, কিন্তু গালি দেওয়ার সময় রিয়েল পেজ এসে গালি দেয়। এটা একটা, আচ্ছা যাই হোক। তো উনি জাস্ট বিশ্বাসটা অর্জনের জন্য উনি হচ্ছে কিছু ইনফ্লুয়েন্সার বা বলেন কন্টেন্ট ক্রিয়েটর, ওনাদের সাথে কোলাবোরেশন করছে। এখন এখানে অনেকগুলো কথা আসতে পারে যে এখানে আসলে কতটুকু ফায়দাজনক হয়েছে, বা ওনাদের সাথে তো মাছ ইন্ডাস্ট্রির সম্পর্ক নাই, ওনার কি এখানে সেল বাড়ছে কিনা। কিন্তু আমি এখানে সেলের চিন্তা করলে হবে না, যেহেতু আমি শুরুতেই বললাম এটা কিন্তু ওনার সেল পারপাসে না। উনি চেষ্টা করছে কি, উনি চেষ্টা করছে এমন আমি এমন ভাবে কিছু কন্টেন্ট করব, অন্যান্য মানুষজন আমাকে রেফার করবে, যাতে আমার বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে, যে ভুল মেসেজটা আছে সেটা যাতে না আসে। আর এই জায়গা থেকে যদি আমি সাধারণ যার উদ্যোক্তা আছে যে আমরা কি করতে পারি, আমরা ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, সেক্ষেত্রে আমি বলবো যে ইনফ্লুয়েন্সার অনেক আছে, বাট কম টাকার জন্য আমি যারা যারা বাছাই না করে আপনার ইন্ডাস্ট্রির মানুষকে বাছাই করেন। আপনার ইন্ডাস্ট্রিতে যে কথা বলতেছে, যে সেখানে ভ্যালু দিচ্ছে, যার পার্সোনাল ব্র্যান্ডিং আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী, তাকে চুজ করেন। প্রয়োজনে টাকা একটু বাড়তে যান, বাট সেটা একটা ফ্রুটফুল হবে আর কি। না হয় দেখা যাবে যে আপনি ৫০০ টাকার ইনফ্লুয়েন্সার পাবেন, বাট সেটা আহামরি কোনো কাজে আসবে না আর কি। তো এটা একটা বড় বিষয় আর কি। এর পাশাপাশি আমি দেখলাম তাদের যখন গ্রুপে দেখলাম, আমি অবশ্য আগে জানতাম না যে তাদের গ্রুপে এতটা অ্যাক্টিভিটি। আমি যখন পডকাস্টের জন্য রিসার্চ করতে গেছিলাম তখন দেখলাম তাদের একটা গ্রুপ আছে, এবং গ্রুপে প্রচুর অ্যাক্টিভ। আর এই যে গ্রুপে মানুষজন কিন্তু নিজেদের মতটাও জানাতে পারতেছে, যেটা ফেসবুক পেজে পারতেছে না। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন, এবং ছোট উদ্যোক্তারা তাদের বিজনেস এটা কিভাবে কাজ করতে পারে? ফার্স্টে কথা হচ্ছে ছোট উদ্যোক্তাদের গ্রুপে তেমন কোনো অ্যাক্টিভিটি আসবে না। অনেকে মনে করে ভাই একটা গ্রুপ খুললে কি সবাই আমাকে গ্রুপে এসে কথাবার্তা বললে, বলবে না, কারণ আপনি এখন ওই লেভেলে জানি নাই। ফেসবুক গ্রুপটা লাগবে কেন? যখন আপনার বিজনেসটা মোটামুটি বড় হয়ে যাবে, অনেকগুলো রিভিউ এখানে অ্যাড হবে, এই রিভিউ গুলা যখন একটা মানুষ, আমি আপনার পেজে ঢুকলাম, কিনতে চাইছি কিছু একটা, কিনতে গিয়ে দেখলাম যে রিভিউ আছে কিনা, কারণ রিভিউ তো সবসময় পেজে আপলোড করা সম্ভব না। আমি কি করবো, আমি ফেসবুক গ্রুপে দেখবো যে আসলে এখানে ওদের প্রোডাক্ট নিয়ে কাস্টমারদের কথাবার্তা কি, কাস্টমার কি বলতেছে। যেমন আমি এটা শুধু নাহিদ বলে না, আমি ঘরের বাজারেও দেখছি, অনেকগুলো ব্র্যান্ডে দেখছি, ওদের পার্সোনাল গ্রুপ থাকে, এবং বিশেষ করে ফিমেল প্রোডাক্ট যারা সেল করে, আপুরা হচ্ছে সবসময় একটা গ্রুপ খুলে রাখে, কারণ ওখানে ফিমেল আপুরা বা মহিলারা হচ্ছে কি করে, মহিলারা এসে বিভিন্ন রিভিউ দেয় বা কোনো একটা প্রোডাক্ট অর্ডার করছে, ছবিগুলো আপলোড দিচ্ছে যে আমরা এই প্রোডাক্ট হাতে পাইছি, এতে করে যেটা ট্রাস্ট ইস্যুটা গেইন হয়। আর ফেসবুক গ্রুপে আসলে অনেক ডিমান্ড আছে। ফেসবুক গ্রুপ থেকে অনেক সময় মনে হতে পারে আপনার পেজে সেল কমে গেলেও ফেসবুক গ্রুপে গ্রুপে সেল হয়ে যেতে পারে। কারণ কি? কারণ মানুষ যখন ফেসবুক গ্রুপে ঢুকতেছে, প্রতিনিয়ত আপনার ওই পোস্টগুলো দেখতেছে, একসঙ্গে গিয়ে কিনে ফেলতে পারে। আর যদিও এটা এখন আসলে নাইটদের ক্ষেত্রে যদি চিন্তা করি, ওনারা আসলে ব্র্যান্ডিং এর জায়গায় চলে আসছে, তো এখন আর ওনার সেলের জন্য ফেসবুক গ্রুপ লাগতেছে না, আমার লাগতেছে ব্র্যান্ডিং এর জন্য, যে ১০ জন মানুষ কিনে এই প্রোডাক্টের ব্যাপারে কি বলছে, ঠিক আছে, মানুষকে আসলে ট্রাস্ট করতেছে কিনা। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় ফেসবুক গ্রুপ অবশ্যই থাকা উচিত, যেখানে মানুষ ফ্রিলি তার মতামত জানাতে পারবে যে আমার প্রোডাক্ট ভালো হয়েছে বা খারাপ হয়েছে। তো এটা মাথায় রাখতে হবে, আমার প্রোডাক্ট যদি খারাপ হয়, আমার প্রোডাক্ট যদি কোয়ালিটি না হয়, এবং যদি বুঝি এটা আমার কোয়ালিটি খারাপ, আমার কোয়ালিটি আগে ঠিক করতে হবে, দেন আমি ফেসবুক গ্রুপে যাবো। নাহলে দেখা যাবে আমি জানি ফেসবুক আমার কোয়ালিটি ভালো না, আমি গ্রুপ করে বসে থাকলাম, পরে দিন শেষে মানুষ গালিগালাজ করে চলে যাবে আমাকে। আচ্ছা, সব বুঝলাম, এখন আমার হয়তো কোয়েশ্চেন মাথা ঘুরে, আমরা যারা বিজনেস বড় করতে চাই, বিজনেস বড় হয়, বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোট কোম্পানি সবার কথাই বলতেছি, যার ৫০ লাখ টাকা সেল আছে, যার ৫ কোটি টাকা সেল আছে, সবার তো একটা মাথা, সবার ২৪ ঘন্টায় সময়, তাই না? এখন এই ২৪ ঘন্টার মধ্যে সে টিম দেখা, স্ট্র্যাটেজি মেনটেন করা, কাস্টমারদের ফিডব্যাক নেওয়া, প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা, এত কিছু করে তো করে যেতে পারবে না ভাই। আর দিন এখন যেভাবে মানে অ্যান্ড্রয়েড আপডেট হবে যাবে, আপডেট এসে এসে ফেসবুকের মানে শেষ করে ফেলতেছে, মেটা টাটা সব চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সময় এসে একজন ফাউন্ডারের কি পার্সোনালি কোনো গাইডলাইনের দরকার আছে কিনা, বা আমরা যদি গাইডলাইন দিচ্ছি এটা কি ঠিক হচ্ছে কিনা, মানে ওভারঅল আপনি আমাকে একটু বুঝান যে মানে এত কিছু করা আগে পসিবল কিনা একজন ফাউন্ডারের পক্ষে ২৪ ঘন্টার মধ্যে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করছেন একসাথে, আপনি অনেকগুলো কথা বলে দিয়েছেন, আমি জাস্ট এগুলো একটু রিগাইড করবো। সেটা হচ্ছে, আপনি বলছেন একজন ফাউন্ডার, ছোট একজন ফাউন্ডার হিসেবে তাই কিন্তু সবকিছুই করতে হয়, এটা স্বাভাবিক, করতেই হবে। কিন্তু বিজনেস যখন বড় হবে আমাকে তখন চিন্তা করতে হবে যে আমি যদি এখন এখানে সময়টা দিই,
সেই সময় দেওয়ার কারণে আমার যে বেনিফিটটা আসতেছে, যে প্রফিটটা আসতেছে, সেই সময়টা আমি এখানে না দিয়ে সেখানে যদি কাউকে আমার কোনো একজন লোককে বসাই, আমি যদি অন্য আরেকটা স্কোপ থাকে যেখানে বসলে আমার প্রফিট আরো 2 গুণ 3 গুণ 10 গুণ পর্যন্ত বাড়তেছে, তাহলে আমি অবশ্যই সেটা নেওয়া উচিত একজন বুদ্ধিমান হিসেবে। আমাদের ব্যবসা যখন বড় হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের টাকার অঙ্কটা বাড়তেছে, আমার অফিসে টিমমেট বাড়তেছে, বাট আমাদের মাইন্ডসেটটা বেশিরভাগ ক্ষেত্রে পুরাতনটাই থেকে যায়। যে আগে যেভাবে চিন্তা করতাম এরকম। আমাকে রিসেন্ট একজন ক্লায়েন্ট উনি মেসেজ দিছে, মেসেজ দিয়ে বলতেছে, ভাই আমি তো অনেকদিন যাবত ব্যবসা করতেছি, ব্যবসা মোটামুটি চলতেছে, এখন আমি চিন্তা করতেছি মার্কেটারকে দিয়ে দেখে এত টাকা দিচ্ছি তাকে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, কার কোর্সটা ভালো হয়। আমি পুরোই অবাক হয়ে গেলাম, ভাই আপনি এক মাসে এত টাকা সেল করতেছেন, আপনি চিন্তা করা উচিত কিভাবে আমার প্রোডাক্টে ইনোভেশন আনা যায়, প্রোডাক্টটা আরো কিভাবে ডেভেলপ করা যায়, আরো বেশি কাস্টমার কাছে কিভাবে রিচ করতে পারে। সেটা চিন্তা না করে আপনি চিন্তা করতেছেন যে আপনার মার্কেটে আপনার মাসে 12,000 টাকা 15,000 টাকা নিয়ে যাচ্ছে, এই 15,000 টাকা কিভাবে আপনার পকেটে ঢুকাইতে পারবেন। মানে আপনি 15,000 টাকা বাঁচাতে গিয়ে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা লস করতেন। এই জিনিসটা হচ্ছে যে মানে আমাদের মাইন্ডসেটের সমস্যা আর কি। এই জিনিসটা যদি সলভ করতে না পারি তাইলে দেখা যাবে আমার গ্রোথ আসলে হবে না। এবার আসি আপনার কোয়েশ্চেনে, আমি যদি আসলেই গ্রোথ চাই, আমি এটা আগেও বলছিলাম, আমার কাজ ভাগ করতে হবে এবং বুঝে নিতে হবে কোন ছেলেটা কোন কাজে ভালো, তাকে সে অনুযায়ী দায়িত্ব দিতে হবে। একজন ফাউন্ডারের কাজ কখনো অ্যাড ম্যানেজারে বসে থাকা না। একজন ফাউন্ডারের মূল কাজ প্রোডাক্ট ইনোভেশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করা। কিভাবে আমার কাস্টমারকে আরো সন্তুষ্ট করতে পারি, কাস্টমারের সাথে সম্পর্কটা কিভাবে আরো বিল্ড আপ করতে পারি। এবং এতগুলো জিনিস যখন একজন ফাউন্ডার দেখে, হ্যাঁ অবশ্যই আপনি এমন না যে আপনি প্যাকেজিং সেক্টর একদম ছেড়ে দিবেন, অ্যাড ছেড়ে দিবেন আরেকজন, আপনি চোখ বুলাবেন, আর দায়িত্ব থাকবে আরেকজনের। আপনি যখন এতগুলো কাজ করতে যান, দিন শেষে আপনার মাথায় আসলে, আপনি তো হিউম্যান, আপনার ক্রিয়েটিভ আইডিয়া গুলো আসলে এভাবে আসে না, স্টাক হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আপনি এটা ফিল করতে পারবেন। এই যে মোটিভেশনাল স্পিকারদের কাজ কি, যেমন উনি যে কথাগুলো বলে জীবনে হতাশ হওয়া যাবে না, বাধা আসবে, কেউ কি মানে এমন কেউ আছে যে এই কথাগুলো জানেন, সবাই জানে, কিন্তু মানুষ কি চায়, যখন আরেকজন বলে তখন সে ভালো করে রিলেট করতে পারে, নিজের প্রবলেম গুলো নিজে আসলে দেখতে পারে না। এই জন্যই মানুষের একজন কোচ দরকার। যেমন আমরা যদি রিসেন্ট ফুটবল গেল, ফুটবলের কথা বলি, ফুটবলে যে মেসি বলেন রোনালদো বলেন, ওরা কি খারাপ খেলে, ওরা কি কম বুঝে? ওরা অবশ্যই ভালো বুঝে, অনেক ভালো বুঝে, কিন্তু তারপরেও কিন্তু ওদের কোচ আছে। কোচের কাজ সবসময় কিন্তু প্ল্যান দেওয়া না, সবসময় শুধু আমাকে জাস্ট বলবে যে এভাবে করলে গোল হবে, এভাবে করলে সেল আসে, এই ট্যাকটিক্স না। হ্যাঁ প্র্যাকটিস না। তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাকে কাজ ভাগ করে দেওয়া, কাজটা আদায় করে নেওয়া, ফলো আপে রাখা, তার ফিডব্যাকটা দেওয়া এবং তার আসলে গ্রোথ হচ্ছে কিনা সেটা ট্র্যাক করা। অনেকগুলো কথা বলে ফেললাম, বাট আলটিমেটলি আপনার ব্যবসা যখন বড় করতে হবে এবং আপনি বড় হচ্ছেন, তখন যদি আপনি এই বিষয়গুলো সবকিছু নিজে নিতে চান, আসলে আপনি বড় হইতে পারবেন না। আপনার দেখা যায় কোমর ভেঙে যাবে বেশি লোড নিলে। সেজন্য আপনার অবশ্যই একজন এক্সপার্ট নেওয়া দরকার। যেমন আমরা নাহিদ ওয়ার্সকে নিয়ে যেহেতু কথা বলতেছি, এই নাহিদ ওয়ার্সের পিছনে কিন্তু একজন আছে যিনি কাজ করতেছে। এখন নাহিদ ভাই তো ভাই নুব ব্যবসায়ী না, বা এমন না যে আজকে মার্কেটে আসছে, উনি অনেক বছর ব্যবসা করতেছে, অনেক কিছু বুঝে, আহ শিক্ষিত মানুষ, উনি অনেক কিছু বুঝে, ই কমার্স সময় তাও কেন আরেকজনকে হায়ার করে রাখতেছে, আরেকজনকে কেন আর টিমে হিসেবে রাখলো? কারণ একটাই, কারণ ব্যবসা যত বড় করতে হবে আমাকে বড় পরিসরে আমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, মাইন্ডসেটটা বড় করতে হবে, ওইভাবে কাজ করতে হবে। এখন সবকিছু বুঝলাম, ধরেন আমি বুঝলাম যে ঠিক আছে আমার একজন পাশাপাশি আমার একজন টিমমেট লাগবে, আমার কারো একজন হেল্প লাগবে। ধরেন যেটা আমরাও করতেছি, আমাদের মার্কেট অর্গানাইজেশনে কিন্তু আমরা এটাই করি, আমরা প্ল্যানিং স্ট্র্যাটেজি যা যা প্রয়োজন সবকিছু করি, এবং তার সেল কিভাবে বাড়াতে হয়, ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, এই দায়িত্ব আমার কাজে নিয়ে নিই, সবকিছু করলাম। কিন্তু নাহিদ ভাই তো এখানে ধরেন ওর একটা পার্সোনাল ব্র্যান্ডিং আছে। আমাদের অডিয়েন্সের প্রশ্ন এটা যে ভাই নাহিদ ভাই তো ফেস ভ্যালু আছে, আমার তো আমার চেহারা তো কেউ চিনে না, আপনি নাহিদ ভাই এত কথা বললেন, ওনার ফেস ভ্যালু না থাকলে এগুলো হইতো না, আমার ক্ষেত্রে কি হবে এটা বলেন। এটা কিন্তু অনেক অডিয়েন্সের প্রশ্ন, আমি সরাসরি আপনাকে করলাম, বলেন। আচ্ছা, সবার আগে আমি যদি বলি, ভাই আপনি আজকে অ্যাড লাইব্রেরিতে ঢুকে দেখেন নাহিদ ভাইয়ের একটাও সিঙ্গেল মাস নিয়ে কোনো অ্যাড চলতেছে না, মাঝে মধ্যে অ্যাড চালায়। রিজন কি? কারণ হচ্ছে ওনার অর্গানিক্যালি ভালো যাচ্ছে। অর্গানিক্যালি কেন ভালো যাচ্ছে? কারণ হচ্ছে উনি সব প্রত্যেক দিন ভিডিও মেক করতেছে, ইমেজ আপলোড দিচ্ছে, মানে সারাদিন ব্যাপী প্রতিদিন 4, 5, 6টা করে পোস্ট করতেছে। আপনি কয়টা পোস্ট করেন? আপনি পোস্ট করেন সর্বপুরো দিন একটা, তাও ঠিক মতো করেন না, আপনার নিজের ছবি কোনো দেখানি না, সারাদিন খালি ছবি একটা আপলোড দিয়ে বসে রাখেন, এআই দিয়ে ক্যাপশন এডিট করেন আর এআই দিয়ে একটা ইমেজ বানায় আপলোড দিয়ে দেন। আপনি যদি ওই কাজ করে নাহিদ ভাইয়ের সাথে নিজেকে কম্পেয়ার করেন তাহলে তো হবে না ভাই। ও যদি 6টা কন্টেন্ট করে আপনাদের 5টা কন্টেন্ট করতে হবে, 3টে কন্টেন্ট করতে হবে, 2টা করতে হবে, অন্তত ওর কাছাকাছি তো যেতে হবে, তাই না? তাই না? বলতে পারবেন যে আমি সব করছি কিন্তু তাও হয় নাই। কিন্তু উনি তো এত বড় হয়ে যাওয়ার পর আজকেও মানে 5-6টা কন্টেন্ট বানাই ফেলছে অলরেডি, ঠিক আছে? তখন হচ্ছে উনি অর্গানিক্যালি ভালো করার ট্রাই করতেছে এবং রেগুলার বেসিসে উনি মানুষের চোখের সামনে থাকতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি রেগুলার বেসিসে মানুষের চোখের সামনে থাকতেছে। এই পার্সোনাল ব্র্যান্ডিং আপনি বিল্ড করতে পারবেন এবং এটা 1 বছর লাগবে না। যদি আপনি 6 মাস ডেলি 4টা করে পোস্ট করেন, প্রায় 240টা পোস্ট, 240টা পোস্ট 240টা না সরি, 6 মাসে 240 দিন, প্রায় হাজারের কাছাকাছি পোস্ট হবে। তো হাজারের কাছাকাছি পোস্ট করার পর আপনাকে কে চিনবে না মার্কেটে?
সবাই চিনবে আপনি কারণ ওই ইন্ডাস্ট্রিতে রেগুলারলি কেউ করতেছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু পোস্ট করলে হয় না, নাহিদ ভাইয়ের একটা স্ট্রাকচার আছে। কোন সময় কোন ভিডিও যাবে, কখন কোন লাইভ হবে, কখন ভিডিও ইমেজ যাবে, কোন ইমেজে অন্য ছবি থাকবে, কোন ইমেজে থাকবে না, কোন কোন ভিডিওতে টিম দেখাবে, কোন ইমেজে টিম দেখাবে না, সব স্ট্রাকচার হইতে আছে, যেটা আপনার নাই। আপনি যদি জাস্ট একটা হাতে একটা আম নিয়ে হাতে একটা মাছ ধরে বসে থেকে জাস্ট আপলোড দিয়ে দিলেন, এতে করে তো হবে না। পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করতে হবে, দিন শেষে এটা লাগবেই। এখানে আরেকটা ফার্স্ট মুভ অ্যাডভান্টেজ মনে হয় নাহিদ ভাই পাইছে। আমি জানি না নাহিদ ভাইয়ের আগে কেউ মাস্ক নিয়ে এভাবে কাজ করছে কিনা, বা করলেও হয়তো ভাই স্ট্র্যাটেজি ঠিক ছিল না, ছিল না, হ্যাঁ। পাবলিকলি এত রিচ পাই নাই। যেটা হচ্ছে ধরেন আপনি যদি আপনার দাদির যুগে দেখেন, আপনার দাদিরা কিন্তু দেখা যেত তারা যখন মাছ আনতো সবকিছু কাটা বাছা ধোয়া সবকিছু নিজেরা করতো। বাট আমি যদি এখন আমাদের যুগের যে সময়টা জেনজিদের যে যুগ, জেনজিদের দেখবেন যে হ্যাঁ সবাই অনলাইন নিচ্ছে এমন না, বাট যারা অফলাইন থেকেও নিচ্ছে তারা কিন্তু বাজার থেকে মাছ কেটে আনতেছে। মানে মূলত প্রোডাক্ট ইনোভেশন হইছে। হ্যাঁ, প্রোডাক্ট ইনোভেশন হয়েছে এবং আমার একটা স্মার্ট সলিউশন দিচ্ছে তারা, যে মাছটা দেখা যাচ্ছে খুব প্যারা আধুনিক যে জেনজি আপুরা আছে তাদের ক্ষেত্রে এটা খুব প্যারাদায়ক। যখন মাছটা কেটে নিয়ে আসতেছি এবং আমি দেখতেছি অনলাইনে এবং সোর্সটা আমার করতে দিচ্ছে, উনি একটা অ্যাডভান্টেজ দিতে পারছে। এবং শুরুতেই শুরু করলেই হইলো না, অবশ্যই অনেক স্ট্র্যাটেজি ছিল যেটা আপনি বলছিলেন। পাশাপাশি ওনার নিয়মিত ছিল, পরিশ্রম করছে, পার্সোনাল ব্র্যান্ডিং এ সময় দিয়েছে, অল ওভার সবকিছু মিলেই বিজনেস, এবং সবকিছু মিলেই আমার মনে হয় যে উনি এখানে একটা ভালো একটা এখানে রেজাল্ট আনতে একটা পারছে। জিনিস বলা যায়, যেমন আপনি যখন বলতেছেন যে একটা যে আপুরা, যে আপুরা হচ্ছে কাটা বাছা যেতে যাচ্ছে না, প্রবলেমে যেতে যাচ্ছে না, সলিউশন রেডি টু কুক যাচ্ছে, তার মানে ওনার অডিয়েন্স উনি সেগমেন্ট ঠিক করতে, উনি সবার কাছে সেল করতে যাচ্ছে না, পুরো বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে উনি সেল করতে চাচ্ছে না। উনি চাচ্ছে তাদের কাছে সেল করতে যারা হচ্ছে এত প্যারা নিতে চায় না, কাটাকুটি করে আমার ঘরে চলে আসবে জিনিসটা, আমি রান্না বান্না করে খেয়ে ফেলবো, মানে এত প্যারা দিতে চাচ্ছি না। তো এই ধরনের অডিয়েন্স গুলো উনি আগে ভাগ করে ফেলছে। মানে যদি আমি যদি চাই 18 কোটি সবার কাছে সেল করতে, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। আমি দেখলাম যে আমাদের শুধু মানে মাছ বিজনেসে না, আপনি দেখেন আমাদের যতগুলা ই কমার্স বিজনেস আছে, এই ধরেন 70 থেকে 80% এর কোনো টার্গেট অডিয়েন্স নাই। সে র্যান্ডমলি সেল করতে চায়, সবার কাছে সেল করতে চায়, সে জানেই না। অডিয়েন্স বলতে ওরা বলতে ফেসবুকে ইন্টারেস্ট দিব, বয়স কত দিব এটা। আচ্ছা যখন ধরলাম বয়স কত দিবেন, এই বয়সের মানুষটার সাইকোলজি কিভাবে কাজ করে, এই বয়সের লোকটা কেন আপনার থেকে এই গেঞ্জি নিবে বা মাছ কিনবে বা ধরেন এই কলমটা কিনবে, এটা তো বুঝতে হবে তাকে না। ধরেন আপনি এই জিনিস বুঝে নিন, আপনি টার্গেট অডিয়েন্সের সাইকোলজি বুঝেন না, আপনি খালি চিন্তা করতেছেন। কেন এখানে বিষয়টা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন করা যাবে না যদি আমি অডিয়েন্স না বুঝি। অডিয়েন্স অনেক বড় একটা ফ্যাক্টর। নাইট যেরকম দেখলাম যে প্রবাসী কেন্দ্রিক বা ঢাকার বড় বড় জায়গাগুলো কেন্দ্রিক কাজ করতেছে, যেখানে হচ্ছে ওরা একসাথে 5,000 10,000 20,000 1 লাখ টাকার মাছ কিনে ফেলতেছে, যেটা চাইলে সাধারণ পরিবার কিনতে পারবে না। তো ওদের দরকার নেই সাধারণ পরিবারের থেকে কিনুক, উনি চাচ্ছে ওই লেভেলের মানুষগুলাকে, এবং ওই লেভেলের মানুষগুলো সাইকোলজি কি ওরা শর্টকাট চায়, ওরা তো প্যারা নিতে চাচ্ছে না। হয় বড় মাছ দিবেন অথবা কাটা ভাটা করে একদম ক্লিয়ার করে দিবেন, দুইটার একটা দেন। তো উনি ওই জিনিসটাকে খুব ভালো মতো মানে সলভ করতে। অর্থাৎ আমরা যদি উদ্যোক্তা হতে চাই, আমাকে মানে প্রবলেম সলভার মেন্টাল হতে হবে। আমি মানে মাল বেচবো চিন্তা না করে আমি একটা প্রবলেম সলভ করতেছি, এই চিন্তা করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে এই একটা টপিক চলে আসছে যে এখন আমি যদি আজকে নতুন করে মাছ বিজনেস শুরু করতে চাই, কি কি প্রবলেম হতে পারে? যেমন একটা ইস্যু হইতে পারে ডেলিভারি ইস্যু, আর অনেক কিছু থাকতে পারে। কি কি ইস্যু হইতে পারে এবং কেন একটা মানুষের হুট করে মাছ বিজনেস আসা উচিত না, বা আসলে কি জিনিস সে ভেবে চিন্তা আসবে, এটা একটু ব্রিফ করেন। নাম্বার ওয়ান, আপনি সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা বলে দিচ্ছেন। আসলে সোর্সিং কিন্তু কোনো সমস্যা না, প্রোডাক্ট কোনো সমস্যা না, প্রোডাক্ট সবাই পাবে। বাট ডেলিভারি ইস্যুটা যেটা হচ্ছে আফটার সেলস, দেখা যাবে এটা কিন্তু আগে কেউ চিন্তা করে না, যা সেল কিভাবে করবে এটা নিয়ে চিন্তা করে। বাট ডেলিভারি কিন্তু এটা অনেক বড় ইস্যু, যেটা আমরা আমি বিজনেসে দেখছি অনেক উদ্যোক্তা একদম মাঠে বসে গেছে। মাছের ক্ষেত্রে তো এটা আরো বেশি সেন্সিটিভ, এটা আরো আগে পতনশীল। তো ওই আমার একটা ডেলিভারি ব্যাকআপ যদি ক্রিয়েট না থাকে, শুধুমাত্র আমি বাংলাদেশের যে কুরিয়ার গুলো আছে এটার উপর ভরসা করি, তাইলে আমি আসলে অনেক বড় ভুল করবো। দ্বিতীয়ত নাম্বার বিষয় সেটা হচ্ছে অথেন্টিক জিনিসটা দিতে পারতেছি কিনা, সেটা একটা বিষয়। কারণ দেখা যাচ্ছে পদ্মার ইলিশ সবাই বলে, এবং এটা বলে হচ্ছে যে ইলিশ মাছের মতো দেখতে, আর একটা কি যেন মাছ আছে আমি নাম ভুলে গেছি, এরকম ফেক দিচ্ছে। তো ওইটা করলে আপনি ওয়ান টাইম এক দুইবার সেল করতে পারবেন, বাট লং টার্মে নাহি ডোয়ার্স হইতে পারবেন না। তৃতীয় নাম্বার আমি যদি পয়েন্ট আউট করি সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটা। আর পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করতে আসলে আপনার ব্যবসায় আসার প্রয়োজন নাই বা ইনভেস্ট করার প্রয়োজন নাই। আপনি এখন থেকে আপনার আশেপাশে সমুদ্রে যান, আপনি হচ্ছে ফিশারি ঘাটে যান যদি চট্টগ্রামের হন, সেখানে গিয়ে কন্টেন্ট শুরু করেন, মাছ নিয়ে কথা বলা শুরু করেন, মাছের রেসিপি দেন, মানে মাছ কেন্দ্রিক যা যা করা যায় সবকিছু করেন, আপনার পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করান। মানুষ নিজ থেকে বলবে যে ভাই আমি আপনার কাছে অর্ডার করতে চাই, আপনার টাকা পাঠাই দিছি, আপনি মাছটার ব্যবস্থা করে আমার পাঠান, আপনার ব্যবসা অটোমেটিক শুরু হয়ে যাবে। এরপরে যদি আমার বলে কাস্টমার সাইকোলজি, আপনি কি প্রবলেম সলভ করছেন, আপনি যেটা বললেন যে প্রবলেম সলভার হইতে হবে, আমি কোন সমস্যাটা সলিউশন করব। যে এখন কিন্তু যে অনলাইনে মাছ দিব তার বাজারে যাইতে হচ্ছে না, এটা কোনো প্রবলেমই না, এটা সবাই সলভ করতেছে। একটু ইউনিক ভাবে চিন্তা করতে হবে। এখন ইউনিক কি হইতে পারে এটা বুঝতে পারবো যখন আমরা এই মার্কেটটা নিয়ে পুরো অ্যানালাইসিস করব, মার্কেটে কি চলতেছে, কাস্টমাররা কি চাচ্ছে,
কম্পিটিটরদের ভালো দেখি, তাদের দুর্বলতা কোথায়, সবকিছু অ্যানালাইসিস করলে আমরা এটা রেডি করতে পারবো, যেটা আমরা আমাদের মান্থলি কনসালটেন্সি করি আর কি। তো মোটামুটি যদি আপনি 4-5টা পয়েন্টে কাজ করতে পারেন, আমার মনে হয় এটাই এনাফ। আপনি যদি নাহিদ বসের মতো বিজনেস শুরু করতে চান বা এই পরিসরে একটা বিজনেস দাঁড় করাতে চান, আজকে থেকে এই পডকাস্টটা থেকে নোট করা শুরু করে এবং এখানে যে বিষয়গুলো বললাম কাজ করা শুরু করে দেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমাদের নাহিদ ওয়ালকে নিয়ে পুরো তোমার আলোচনা হয়েছে। মানে যারা আজকে মাছ বিজনেস শুরু করতে যাচ্ছেন অথবা মাছ বিজনেস অলরেডি আছেন 4-5 বছর ধরে বাট স্কেল করতে পারতেছেন না, তাদের জন্য এটা আসলে খোরাক হবে। অনেক অনেক মানে ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাকে আলাদা করে নাহিদ ওয়ালকে অ্যানালাইসিস করার দরকারই হবে না। এরপর আপনাদের যদি কোনো প্রবলেম ফেস করেন, মাছ বিজনেস হোক, যে কোনো বিজনেস হোক, প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাদের ব্রাঞ্চ স্টোরিতে নক করতে পারেন। সবসময় ব্রাঞ্চ স্টোরি আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।